রেকর্ডটা চালু করে। তো আমরা আজকে আরেকটা ক্লাসে চলে এসেছি নক্ষত্র নিয়ে, আমাদের এই পর্যায়ের শেষ ক্লাস। আর নক্ষত্র নিয়ে এতদিন আমি যা পড়িয়েছি তার মধ্যে এই ক্লাস, আপনাদেরকে আমি যে ক্লাস দিলাম নক্ষত্রের, এটা হচ্ছে আমার এতাবৎ জীবনের বেস্ট ক্লাস। আর এর সঙ্গে যদি আপনারা প্রেডিকশনকে অ্যাড করতে পারেন, তাহলে হচ্ছে কি ব্যাপারটার মাত্রাটাই আলাদা জায়গায় যাবে, এর যে সেন্স সেটাই আলাদা একটা জায়গায় যাবে। তো আজকে আমরা শুরু করব শতভিষা নক্ষত্র থেকে, শত এবং ভেষজ। শত ভেষজ, এইখান থেকে হচ্ছে গিয়ে শতভিষা নক্ষত্র, শতভিষা ওয়ার্ডটা এসছে। এই শতভিষা নক্ষত্রের আরেকটা নাম হচ্ছে শত তারকা। অর্থাৎ এই নক্ষত্রের মধ্যে 100টা ক্লাস্টার অফ কনস্টিলেশন, ক্লাস্টার অফ স্টার্স বলা যেতে পারে, নক্ষত্র গুচ্ছ, 100টা নক্ষত্রের গুচ্ছ রয়েছে। এবং শতভিষা, শতভিষা এই ভেষজ, ভেষজ এই শব্দটা হচ্ছে গিয়ে ট্রিটমেন্টের সঙ্গে কানেক্টেড। এর মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যার মধ্যে রয়েছে স্পেসিফিক হিলিং পাওয়ার, এবং যে অন্য মানুষকে সুস্থ করতে পারে, এই কোয়ালিটি যার মধ্যে রয়েছে। শতভিষা নক্ষত্রের চিহ্ন হচ্ছে একটা শূন্য বৃত্ত। এখানে দুটো জিনিস আছে। এই শূন্য বৃত্ত মানে হচ্ছে একটা গোল সার্কেল। সার্কেল মানে কি, যার কোনো এন্ড নেই। ঘুরছি তো ঘুরছি তো ঘুরছি তো ঘুরছি, ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি, একই পথে ঘুরে যাচ্ছি। আর সার্কেলের মধ্যে একটা মজার জিনিস রয়েছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সার্কেলের মধ্যে পুরো ঘুরে আসলেও কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে যে দিক পরিবর্তন করব, সেটা সার্কেলের মধ্যে নেই। লক্ষ্য করুন একটা মজার জিনিস, যদি আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রে খানিকটা গিয়ে আমরা ইনস্ট্যান্ট একটা 90 ডিগ্রি কোণে ঘুরছি। কিন্তু বৃত্তের মধ্যে এই 90 ডিগ্রি কোণে এইখানে এখন এখানে আছি, পরের বারই মুখটা একদম উল্টো দিকে হয়ে যাবে, এটা কিন্তু হবে না। বৃত্তের ক্ষেত্রেও দিক পরিবর্তন হয়, কিন্তু খুব ধীর গতি। তাহলে শতভিষা নক্ষত্রের এই বৃত্ত ইন্ডিকেট করে অনেক কিছু বিষয়। শূন্য বৃত্ত, ফাঁকা বৃত্ত ইন্ডিকেট করে গ্যালাক্সি, গ্যালাক্সি নয়, ইউনিভার্স। বিশাল, যেটা হচ্ছে শূন্য, তার মধ্যে ফাঁকা, তাহলে সেটা হচ্ছে ইউনিভার্সকে ইন্ডিকেট করে, মানে প্রচুর, পর্যাপ্ত, মানে অসীম, এরকম একটা ব্যাপার শতভিষার মধ্যে রয়েছে। এই যে শূন্য বৃত্ত, এটা রিপিটেশন ইন্ডিকেট করে, একই পথে বারবার পুনরাবৃত্তি। নেক্সট হচ্ছে গিয়ে এই আহ একই পথে বারবার পুনরাবৃত্তির কতগুলো ক্রিয়া আমাদের শরীরের মধ্যে আছে। যেমন হচ্ছে একটা শ্বাসক্রিয়া, ব্রিদিং, বারবার নিচ্ছি, চোখের পলক পড়া, ব্লাড সার্কুলেশন, ব্লাড পাম্পিং, বাড়ছে কমছে বাড়ছে কমছে, এটা। তো শতভিষা নক্ষত্রের দেবতা, তিনি হচ্ছেন ইন্দ্র। ইন্দ্রের বহু গল্প, প্রায় ঋগ্বেদের পুরোটাই পুরন্দর বা ইন্দ্রদেবকে নিয়ে করা হচ্ছে। তিনি কখনো প্রোটেক্টর, কখনো তিনি বজ্রহস্ত, কখনো তিনি অপ্সরাদের নিয়ে আহ অপ্সরাদের নিয়ে তার নাচ গান শোনায় ব্যস্ত, কখনো তিনি সোমরস পান করছেন, হ্যাঁ, কখনো তিনি চরম লেভেলের যোদ্ধা, কখনো তিনি কর্ণের পিতা। মানে বহু পুরাণ ভরে গেছে ইন্দ্রকে নিয়ে। আর ইন্দ্র শব্দের আরেকটা অর্থ হচ্ছে, আপনারা সবাই জানেন এটা, সেটা হচ্ছে শ্রেষ্ঠ, দ্য বেস্ট, দ্য কিং, দেবরাজ। হুম। তো এই যে ব্যাপারটা শ্রেষ্ঠ, এই ব্যাপারটা হচ্ছে কি ইন্দ্রের মধ্যে রয়েছে, শতভিষার মধ্যে রয়েছে। জেনারেলি শতভিষার জাতক বা জাতিকা, এরা ভীষণ মেরিটোরিয়াস হয়, ভীষণ হাই মেমোরি। মজার ঘটনা হচ্ছে, রাহু হচ্ছে একটা সবচেয়ে খারাপ গ্রহ বলা যেতে পারে, কিন্তু রাহুর 3টে নক্ষত্র, সেটা হচ্ছে গিয়ে বেস্ট নক্ষত্রদের মধ্যে পড়ে। আর্দ্রা, স্বাতি আর শতভিষা, এরা হচ্ছে গিয়ে মানে সেই নক্ষত্র। আর্দ্রা নক্ষত্রে আপনারা জানেন যে, মনে করতে পারছি না কি হয়, অম্বুবাচী, অম্বুবাচী, এই ব্যাপারটা হচ্ছে কি আর্দ্রা নক্ষত্রের প্রথম চরণে যখন সূর্য প্রবেশ করে, তখন অম্বুবাচী হয়। এই যে আর্দ্রা নক্ষত্রে অম্বুবাচী মানে কি, মা পৃথিবী, ধরিত্রী মা, তিনি রজস্বলা হচ্ছেন। একজন মানুষ রজস্বলা হয় কখন? যখন তিনি সন্তান দেওয়ার উপযুক্ত, যখন তিনি সন্তান প্রসবে সক্ষম হয়ে উঠলেন, তখন তিনি রজস্বলা হবেন। এবার এই যে মা পৃথিবী রজস্বলা হচ্ছেন, তার মানে কি, তার মানে হচ্ছে গিয়ে ইউনিভার্স আপনাকে নতুন কিছু দেবে। তো এই যে
নতুন কিছু দেবে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আর্দ্রা নক্ষত্রের সঙ্গে কানেক্টেড। স্বাতি পড়াশোনায় বিশাল ভালো, হিউজ ডেভেলপমেন্ট। স্বাতি নক্ষত্র একটা খুব ভালো নক্ষত্র। শতভিসা এটা হচ্ছে ক্লিন ডক্টর। ডক্টর মানে সেই ডক্টর যিনি শত ভেষজ হ্যান্ডেল করতে পারেন, যার কাছে শয়ে শয়ে ভেষজ নিয়ে কাজ করবার ক্ষমতা আছে, তিনি হচ্ছেন শতভিসা। ব্যাপারটাই আলাদা। আর রাহু হচ্ছে সেইখানে নক্ষত্রবর্গের মধ্যে একদম ভয়ঙ্কর একটা নক্ষত্র। কেতুর নক্ষত্রগুলো কিন্তু সেরকম, মূলা, অশ্বিনী অসাধারণ নক্ষত্র, সেই লেভেলের নক্ষত্র। যাই হোক, শতভিষা নক্ষত্রের অধিপতি হচ্ছে বেদ অনুসারে, ঋগ্বেদ অনুসারে ইন্দ্রদেব। আর বৃহৎ জাতক বলেছে শতভিষা নক্ষত্রের অধিপতি হচ্ছেন বরুণ দেব। এরা দুজনেই হচ্ছেন আদিত্য। তো এই যে সৃষ্টি রহস্য, আমাদের ভারতবর্ষীয় পুরাণের সৃষ্টি রহস্য তো খুব জটিল ভাবে ব্যক্ত করা, এই বোঝা আমাদের হিসেবের বাইরে। বেশিরভাগ শ্লোক ওনারা এমন জটিল জটিল করে লিখে গেছেন, সেই শ্লোক নেওয়া খুব মুশকিল। এই যে হিরণ্যগর্ভ, আমি এটা নিয়ে কয়েকদিন পড়াশুনো করছিলাম, মানে পুরো মাথা নষ্ট করা গল্প। একটা পরম পুরুষ একটা সত্তা, তিনি কতগুলো ডিম্ব তৈরি করলেন। সেই ডিম্বগুলো, সেইগুলো হচ্ছে গিয়ে তিনি যখন পড়তে শুরু করেছিল, তার মধ্যে একটা তারই নাভির মধ্যে পড়ে। তো সেই ডিম্ব, সেইখান থেকে, সেইটার নাম হচ্ছে হিরণ্যগর্ভ। এবং সেই একটি ডিম্ব থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। এবং ওই আমাদের যে পুরাণ, সেখানে হচ্ছে কি একদম চরম আধুনিক যে থটস, যেমন রেড শিফট। রেড শিফট মানে কি বলবো, ধরুন একটা আলোর উৎস যদি সরে যায়, আমাদের তো 5-7 রকম আলো আছে, বেনিয়া সহ কলা। তো এর মধ্যে লাল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, আর বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম। তরঙ্গ দৈর্ঘ্য কম মানে হচ্ছে শক্তি বেশি। তো যদি কোনো একটা আলোর উৎস অনেক দূরে চলে যায়, তাহলে তার যে বেগুনি আলো, সেটা লাল আলোর দিকে কনভার্ট হতে থাকে। মানে আমাদের যে লাইট, টিউবলাইট তো এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু যদি সেই আলোর উৎসটা খুব জোরে চলে যায় কোথাও, যেমন ইউনিভার্স ছুটে চলে যাচ্ছে, ইউনিভার্সের বিভিন্ন নক্ষত্র, বিভিন্ন গ্যালাক্সি, আরো ইউনিভার্সের বিভিন্ন পার্ট, তারা ক্রমাগত দূরে সরে যাচ্ছে। এবং আমাদের পরম পুরুষ হিরণ্যগর্ভ থেকে বিস্ফোরিত, হিরণ্যগর্ভের ডিমটা থেকে সেই বিস্ফোরণের ফলে যে উৎপন্ন হয়েছিল, সেটা ক্রমাগত বাড়তে থেকেছে। ব্রহ্মার শরীরের মতন ক্রমাগত বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। তো এই যে রেড শিফট, ক্রমাগত তারারা দূরে সরে যাচ্ছে, এক থেকে একে আর একের থেকে দূরে সরে যাচ্ছে, এর থিওরিটার নাম হচ্ছে রেড শিফট। মানে তখন বেগুনি আলো ক্রমাগত লাল আলোর দিকে কনভার্ট করে যায়। এইটা দিয়েই প্রমাণিত হয় যে ইউনিভার্স ক্রমাগত এক্সপ্যান্ড করছে। সেইটা আমাদের বেদে লিখে রেখে দিয়ে গেছে। তো যাই হোক, এগুলো মানে মাথা নষ্ট করা সব কাহিনী, শুনলেও ভয় লাগে। তারপরে সেখান থেকে ব্রহ্মার জন্ম হয়। এবার ব্রহ্মার জন্মের পরে আপনারা সেই কাল ভৈরবের নাম শুনেছেন? কাল ভৈরব, শিবের প্রথম হ্যাঁ, অবতার কাল ভৈরব। তো কাল ভৈরব তো কোনে আঙ্গুলের খোঁচা দিয়ে ব্রহ্মার মাথা নষ্ট করে দিয়েছিল, ব্রহ্মার মাথা খসিয়ে দিয়েছিল। আগে তো ব্রহ্মার 5টা মাথা ছিল। পঞ্চতত্ত্বের সংমিশ্রণে ব্রহ্মা বিভিন্ন রকম জীব জগৎ সৃষ্টি করবেন, সমস্ত কিছু সৃষ্টি করবেন পঞ্চতত্ত্বের মাধ্যমে, তাই তাকে 5টা মাথা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই হিরণ্যগর্ভ, সেখান থেকে একটা একটা ডিম্ব, ভগবান মানে পরম পুরুষ, তিনি ভগবান বিষ্ণুও হতে পারেন, কিন্তু সেটা পরিষ্কার করে বলা নেই। সেই তার পেটের মধ্যে যখন পড়ে, পেটের মধ্যে না, নাভির মধ্যে পড়ে, এবং সেই নাভির মধ্যে পড়া ডিম্বটা থেকে একটা পদ্মফুল উৎপন্ন হয়। সেই পদ্মফুলটা যখন খোলে, পদ্মফুলটা যখন খোলে, তখন তার মধ্যে একটা প্রাণী ছিল, যে প্রাণীটার 5টা মাথা। তিনি হচ্ছেন ভগবান ব্রহ্মা। এবার সেখান থেকে তিনি যখন ভগবান ব্রহ্মা ওই পদ্মের ডাঁটা ধরে, মানে বোটা ধরে নাবতে শুরু করেন। এবার নাবতে নাবতে তিনি কোনো কুল কিনারা খুঁজে যখন পান না, তখন তিনি আবার পরম পুরুষের আরাধনা শুরু করেন। আর পরম পুরুষের আরাধনা করবার সময়, করার পরে তাকে আর কি তিনি বলেন
যে তুমি এখন জগৎ সৃষ্টি করবে, সেই কাজটা শুরু করো তো ভাই। এবার ব্রহ্মা দিচ্ছে আমি কি দিয়ে শুরু করব, আমার তো সঙ্গিনী নেই, আমি যদি কিছু জন্ম দিতে চাই তাহলে তো আমার সঙ্গিনী লাগবে। তো তখন কি করে, তখন তিনি প্রথমে একজন দেবী সৃষ্টি করেন। এই দেবীকে যে সৃষ্টি করেন, তিনি সৃষ্টি করেছেন মানে এই দেবী ওনার কন্যা স্বরূপা। কন্যা স্বরূপা এই দেবীকে সৃষ্টি করবার পরে তিনি তার সঙ্গে সংযুক্ত হয়ে বাকি ব্রহ্মাণ্ডের আরো অন্যান্য সব সৃষ্টির কাজে তিনি মগ্ন। এইবার এইটা দেখে তো ভগবান শিব প্রচন্ড রেগে যান। প্রচন্ড রেগে গেলে কি হবে, ব্রহ্মা তো তাকে পাত্তা দেন। ব্রহ্মা তাকে বলে ও কে না কে শিব, ওকে কে পাত্তা দেই না। তো তখন ভগবান শিব তার কালভৈরব অবতারকে সৃষ্টি করলে পরে কালভৈরবের সঙ্গে ব্রহ্মার যুদ্ধ হয়। এবং সেই যুদ্ধে কালভৈরব তার বাঁ হাতের কড়ে আঙ্গুলের নখ দিয়ে ব্রহ্মার একটা মাথাকে টুকুস করে সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পরে কালভৈরবকে ওই কাশিতে স্থাপন করা হয়। তিনি কাশিতে স্থিত হন। যাই হোক, এই সমস্ত তো পুরাণের কথা। এগুলোর মধ্যে না কিছু সলিড সাইন্টিফিক আছে ব্যাপার স্যাপার। আর কিছু কিছু জিনিস তো ওনাদের গল্প আছে, সংস্কৃত শ্লোকগুলো আমরা বুঝবো না কোনোদিন, তার মধ্যে সুপ্ত কাহিনী, সেগুলো বোঝা তো আর সম্ভব নয়। যাই হোক, তো শতভিসার অন্তর্নিহিত অর্থ হচ্ছে বহু চিকিৎসকের সমাহার, বহু চিকিৎসকের একত্রিত অবস্থান। এবার এই যে অনেক চিকিৎসক, কোনো একটা ইভেন্ট, কোনো একটা যেখানে যেমন ডাক্তারবাবুদের বোর্ড বসে আছে, সেরকম একটা সিস্টেম, প্রচুর লোকজন একত্রে বসে চিকিৎসা করবেন সেরকম একটা সিস্টেম। এবং এই যে নক্ষত্রে যে বাচ্চা জন্ম হবে তার একটা প্রিপারেশন, অনেকজন ডাক্তার রয়েছেন, একটা বাচ্চার ডাক্তার, একটা অপারেশনের ডাক্তার, একটা অ্যানাস্থেসিয়ার ডাক্তার, এরকম বহু ডাক্তার বসে রয়েছেন, তারা সবাই মিলে ট্রিটমেন্টটা করবেন। যাই হোক, এরা ইনিশিয়ালি এদের যে ক্যারেক্টারিস্টিক্স, এরা মুক্ত মানসিকতা সম্পন্ন। এরা বহু বিষয়ে দক্ষ, সাহসী, কিন্তু প্রচন্ড একরোখা। এই মানুষগুলোর জীবনে মিত্র এবং শত্রু এই সংখ্যাটা বেশি থাকে। প্রচুর শত্রু, প্রচুর মিত্র। এরা যখন শত্রুযুক্ত হয়ে পড়ে, তখন এরা জীবনে প্রচুর প্রতিবন্ধকতায় পড়ে। আবার এই প্রতিবন্ধকতা থেকে এদেরকে মুক্ত করে তারা কিন্তু এদের মিত্ররাই, মানে বন্ধু বান্ধবরাই। এবার সেই মিত্ররাও কিন্তু শতভিসার শত্রুও হয়ে থাকেন। শতভিসা নক্ষত্র নির্দেশ করে পক্ষী শিকারী, ব্যাধ, মৎস্যজীবী, জলজ প্রাণী, জলজ পদার্থের ব্যবসায়ী, ধোপা, ফুল, মালি এবং সাফাই কর্মী। এদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে আরো কয়েকটা হলো, সবার আগে এদের মধ্যে রয়েছে হিউজ হিলিং পাওয়ার, মনে মনে চেয়ে সারিয়ে দেবে। শতভিসা নক্ষত্রের একজন জাতক ছিলেন আমার এক কাকা। কাকা মানে পাড়ার লোক। ওই ভদ্রলোকের একটা অদ্ভুত গুণ ছিল, মাছের কাঁটা বা হাড় গলায় যাই বিঁধুক না কেন, এক্সকিউজ মি, তো সেই মাছের কাঁটা উনি বার করে দিতে পারতেন। উনি বাংলাদেশে আছেন, আপনার নামটা বলতে হবে, আর ওনাকে এক বাটি মুড়ি দিতে হবে। আপনার নাম বলতে হবে, আর এক বাটি মুড়ি দিতে হবে। উনি মুড়িটা খাবেন, আর হচ্ছে গিয়ে উনি নিজের গলায় হাত বোলাবেন, বাঁ হাত দিয়ে উনি মুড়িটা খাবেন, আর ডান হাত দিয়ে নিজের গলায় হাত বোলাবেন। 5 মিনিটে কাটা ভ্যানিশ। আমি অন্তত বার দশেক পরীক্ষা করেছি। তারপরে আমার কাছে ওনার ডেট অফ বার্থ, তারিখ, এগুলো লেখা আছে। আমি হচ্ছে গিয়ে আমি দেখেছি যে ওনার তৃতীয় পতি তিনি হচ্ছেন শতভিসা নক্ষত্রে রয়েছে, ফলে ওনার হাতে একটা হিলিং পাওয়ার আছে। এরকম করতেন, এই গলার কাছে ছিল এরকম ভাবে টানতেন, মানে এটা কিছু একটা টেনে নিয়ে আসছেন, যারা মুড়ি খাচ্ছেন, একদম শুকনো মুড়ি। আগেকার দিনে একরকম মুড়ি পাওয়া যেত না, বেশ টেস্টি মুড়ি, যে এখন আমার মুড়ি খেতে খুব ভালো লাগে। আচ্ছা, নিরাময় ক্ষমতা, নির্দয়, বিচার প্রিয়। শতভিসা কিন্তু জাজমেন্টাল, আসক্তি যুক্ত, বিভিন্ন বিষয়ের প্রতি বিশেষ আসক্তি, এটা চাই, ওটা চাই, সেটা চাই। আত্মসচেতনতা, হিউজ অবস্ট্রাকশন, প্রতিবন্ধকতা, উচ্চাকাঙ্ক্ষা, অবিচল মানসিকতা, এগুলো হচ্ছে শতভিসার বৈশিষ্ট্য।
এটা হচ্ছে কি পুংলিঙ্গ এই শতবিশা নক্ষত্রের। এর অঙ্গ হচ্ছে গিয়ে পুরুষ বা স্ত্রী জনন অঙ্গ। এর পুরুষার্থ হচ্ছে ধর্ম। এর কর্মধারা হচ্ছে শিকার এবং নৃশংস কর্ম। এর কাজের ধারা যেটা, সেটা হচ্ছে শিকার অথবা নৃশংস কর্ম। এর দশা হচ্ছে সংহার বা বিনাশ। দক্ষিণ দিক, বৃক্ষ হচ্ছে কদম্ব, জল তত্ত্ব। এর উপাদান হচ্ছে প্রাথমিক উপাদান, বেসিক এলিমেন্টস বা ফান্ডামেন্টাল এলিমেন্টস। পার্থিব নির্দেশক হচ্ছে বিস্তার, ছড়িয়ে যাচ্ছে। পার্থিব প্রকাশ, ভূমি। রাক্ষসগণ আর অশ্বজনী। অ্যাক্টিভেশন এজ হচ্ছে 24, 28, 35, 42 এবং 65। এবার আমাদের কয়েকটা ছোট্ট ছোট্ট কাহিনী সম্পর্কে একটু জানতে হবে। বেদের সূত্র অনুযায়ী এই যে পৃথিবীতে আমরা রয়েছি, এই পৃথিবীতে, পৃথিবী নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা নিচের অংশ আছে। এই নিচের অংশটা তরল পূর্ণ। তরলটা ইথার হতে পারে, কোনো তরল হতে পারে। ব্রহ্মাণ্ডের নিচের অংশে একটা মহাসমুদ্র রয়েছে, যে সমুদ্রেই অ্যাকচুয়ালি মন্থনের ফলে অমৃত উঠে এসেছিল। এই সমুদ্র কিন্তু পৃথিবীর সমুদ্র নয়। এই সমুদ্র হচ্ছে আমাদের এই যে ব্রহ্মাণ্ডের একটা ডিমেনশন। তো সেই নিম্ন অর্ধে এই মহাজাগতিক সমুদ্রের অধীশ্বর হচ্ছেন বরুণ। এবার এই বরুণ এই নক্ষত্রদের মাধ্যমে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা কানেক্টিভিটি ক্রিয়েট করে রেখেছে। এবং এই নক্ষত্ররা সমস্ত গোপন ঘটনা সেটা বরুণের কাছে ইয়ে করেন, কর্ণগোচর করেন, জানান বরুণকে। দিনে হোক রাতে হোক এই সমস্ত ঘটনা বরুণদেব গোচর করেন। এবং তিনি তার যে দিব্য অস্ত্র অর্থাৎ পাশ, পাশ ব্যবহার করে তিনি অপরাধীদের শাস্তি দিয়ে থাকেন। বরুণ দেবকে রাত্রিকালীন সূর্যের সঙ্গে কম্পেয়ার করা এবং অদিতির পুত্র হওয়া সত্ত্বেও বরুণ দেবকে কিন্তু পূর্ণ দেবতার মর্যাদা দেওয়া হয় না। তিনি কিন্তু আদিত্য হয়েও তার মধ্যে আসুরিক সত্তা এটা বর্তমান। এটা আমাদের খেয়াল রাখতে হবে, বরুণ দেবের মধ্যে রয়েছে আসুরিক সত্তা। খেয়াল রাখতে হবে। এছাড়াও আরো বেশ কিছু কাহিনী রয়েছে, আমি পরে জানাবো। উম, এর প্রথম পদ নবাংশের ধনুর সঙ্গে কানেক্টেড। শতভিষার প্রথম পদ ধনুর নবাংশ ক্ষেত্রে হচ্ছে। এর কারকত্ব হচ্ছে সঠিক সময় নির্ধারণ, বিশ্বাস, অটুট বিশ্বাস, চাঞ্চল্য, অতৃপ্তি। বহু বিষয়ের প্রতি আগ্রহ নির্দেশ করে বরুণ। দ্বিতীয় পদ এর নবাংশ ক্ষেত্র হচ্ছে মকর। এর অধিপতি তিনি হচ্ছেন শনিদেব। প্রচুর অতৃপ্তি, মানসিক স্থিতির অভাব, সম্পর্ক, আকর্ষণ, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যায়। এই তৃতীয় পদ কানেক্টেড হচ্ছে কুম্ভ রাশির সাথে। তৃতীয় পদের নবাংশ ক্ষেত্র কুম্ভ। খেয়াল রাখবেন, তাহলে শতভিষা নক্ষত্রের তৃতীয় পদে যদি কোনো গ্রহ পড়ে, সেই গ্রহ কিন্তু বর্গোত্তম হবে। শতভিষা নক্ষত্রের তৃতীয় ভাবে কোনো গ্রহ পড়লে সেই গ্রহ বর্গোত্তম হবে। বর্গোত্তম মানে মূল কুণ্ডলিতেও যেখানে, নবাংশ কুণ্ডলিতেও সেখানে এই গ্রহরা অত্যন্ত বলবান হয়। এরপরে হচ্ছে তৃতীয় পদ। তৃতীয় পদ হলো, এখানে রয়েছে দর্শনীয় স্থান, গুরুত্বপূর্ণ স্থান, ভবিষ্যৎবাণী করবার ক্ষমতা, প্রচুর জ্ঞান, বিশ্লেষণী শক্তি, আদর্শবাদী মানসিকতা এবং বৈপ্লবিক পরিবর্তন ঘটানোর ক্ষমতা।
চতুর্থ পদ নবাংশ ক্ষেত্রে পড়বে মীন রাশিতে। খেয়াল রাখবেন, শতভিষা নক্ষত্রের এই চতুর্থ পদের হিলিং পাওয়ার এটা মারাত্মক বেশি। আহ এরা যদি অ্যাস্ট্রোলজার হয় তাহলে চরম লেভেলের অ্যাস্ট্রোলজার হতে পারবে। এদের মন আর ইউনিভার্স এরা হচ্ছে গিয়ে কানেক্টেড। আমি আজকে শেয়ার করব না, আমি কয়েকটা ঘটনায় রিয়েলাইজ করলাম ঈশ্বরের ক্ষমতা, ইউনিভার্সের ক্ষমতা। আমি আপনাদেরকে কয়েকটা ছবি দেখাবো একটু পরে। বেশ, বেশ, বেশ। আচ্ছা, আহ চতুর্থ পদের কোয়ালিটি হচ্ছে এরা একটু বিরক্ত প্রকৃতির, একা থাকতে ভালোবাসে। এরা উগ্র, চঞ্চল, শক্তিশালী এবং বেশ আক্রমণাত্মক। এরা বিলাসী এবং যথেষ্ট অর্থবান। কিছু প্রেডিক্টিভ টেকনিক শতভিসার ক্ষেত্রে, এরা বাস্তববাদী এবং আধ্যাত্মিক। আধ্যাত্মিকতার মধ্যে বিশ্বাস আছে, কিন্তু সেটা যুক্তি, যুক্তি ছাড়া বিশ্বাস করবে না। আপনাকে জিজ্ঞেস করবে কেন এটা, এরা মান্যতা দেবে কিন্তু প্রমাণিত ঘটনার উপর। আমি ধরুন ভূতে বিশ্বাস করতাম না, কিন্তু কিছু ঘটনার পরে আমি ভূতে বিশ্বাস করি। বেশ, তো শতভিসার অক্ষতটা পড়ি, আমি আপনাদের সঙ্গে একটা ভৌতিক ঘটনা শেয়ার করি, বুঝলো? হুম, তার জন্য একটুখানি আমাকে টাইম দিতে হবে, একটা সেকেন্ড। ঠিক আছে, তো এদের এই বাস্তববাদী মানসিকতা, এরা হচ্ছে প্রাচুর্য ভালোবাসে, প্রচুর শয় শয় থাকবে। কত থাকবে? শয় শয়। চিকিৎসা ক্ষেত্রে পারদর্শিতা, ভেষজ শাস্ত্রে ক্ষমতা, ইনোভেটিভ পাওয়ার। এরা আবিষ্কারক। কি আবিষ্কার করবে? কেমিক্যাল, ওষুধ, সুচিকিৎসা এরা করতেও পারে, প্রাপ্তও হয়। প্রচন্ড উদ্ভাবনী শক্তি, সামাজিক কর্মক্ষমতা, হতাশা, ঈর্ষা, মানবিক জনদরদি কার্যকলাপ, বৈদেশিক যোগাযোগ, বহুবিদ্যায় পারদর্শিতা এবং শান্তিপ্রিয় ব্যক্তিত্ব। এই মানুষগুলোর মধ্যে প্রচুর মানসিক অশান্তি, কিন্তু তার মধ্যেও এরা সুখ খুঁজে পাবে। এইটা হচ্ছে এদের বৈশিষ্ট্য। আচ্ছা, পরবর্তীকালে আমি আর ক্ষেত্রগুলোকে ডিফারেন্টলি লিখিয়ে দেবো। ক্ষেত্র আর পেশা এই দুটো আমার কাছে এখন লেখা নেই। এই নোটসটা আমায় কালেক্ট করতে হবে, করে আপনাদেরকে আমি দেবো। এরপরে আমরা চলে আসব পূর্ব ভাদ্রপদ। অ্যাকচুয়ালি পূর্ব ভাদ্রপদ, তো এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আমরা তিনটে শব্দ পাই: পূর্ব, ভাদ্র বা ভদ্র, এবং পদ। তার মানে পূর্ব অর্থাৎ হচ্ছে ইয়ে প্রিভিয়াস বা প্রাথমিক, বা প্রাক, প্রাক মানে এখনো হয়নি, হতে চলেছে। ভদ্র মানে হচ্ছে শান্ত, শিষ্ট, উন্মিলিত, অনুগত। পদ হচ্ছে, তবে পূর্ব ভদ্র পদ অর্থাৎ কোনো একটা শান্ত পদক্ষেপ নেব তার আগের মুহূর্ত।
সেটাকে নির্দেশ করবে পূর্ব ভদ্রপদ। তাহলে এর চিহ্ন হচ্ছে বিছানার দুটো পদ বা পায়া, সামনের পায়া জেনে নিন। এখানে পূর্ব ভদ্রপদ মানে হচ্ছে সন্তান, জাতক পৃথিবীতে জন্মগ্রহণ করবে তার ঠিক আগের মুহূর্তের অবস্থা। কোনো একটা সলিড কাজ করবেন, তার ঠিক আগের মুহূর্তের অবস্থা হচ্ছে পূর্ব ভাদ্রপদ। এর যে দেবতা, তিনি হচ্ছেন ভীষণ ইন্টারেস্ট, তার নাম হচ্ছে অজৈক পাদ। এখানে হচ্ছে কি অজ এক এবং পদ, অজৈক পদ, অজ অর্থাৎ ছাগল জাতীয় প্রাণী, অজৈক, অজ এক পাদ অর্থাৎ এক পা যুক্ত ছাগল জাতীয় প্রাণী। ইনি হচ্ছেন দেবলোকের ধারক এবং বাহক, দেবলোকের ধারক এবং বাহক। আর তিনি হচ্ছেন রুদ্রের একটি রূপ। রুদ্র মানে হচ্ছে গিয়ে ভগবান শিবের অবতার, বা শিবের একটা রূপ হচ্ছে রুদ্র, তার একটা রূপ হচ্ছে এই অজৈক পদ। আপনারা যারা আহ থারের যে লাস্ট পার্টটা যারা দেখেছেন, তারা দেখেছেন যে একটা থরকে একটা গিফট করেছিল দুটো ছাগলকে। দুটো ছাগল, তারা হচ্ছে গিয়ে বাইফ্রস্ট খুলতে পারতো। ছাগল দুটোর এত ক্ষমতা যে তারা হচ্ছে গিয়ে বাইফ্রস্ট মানে হচ্ছে গিয়ে ওই লোক বিভিন্ন লোকের মধ্যে প্রবেশ, তার নাম ছিল বাইফ্রস্ট। মানে বাইফ্রস্টে কে যাতায়াত করতো? নারদ মুনি। আর সেই রকম ক্ষমতা ছিল কার? সেই ছাগল দুটোর। এরকম দুটো ছাগল, সেই ছাগল গিফট করেছে হয়েছিল থরকে। তাহলে এখানে দেখুন, আহ স্বর্গে দেবলোকের বাহক সেটা হচ্ছে অজৈক পদ। যাই হোক, অজৈক পদ এর যে অন্তর্নিহিত অর্থ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি দুই মুখ বিশিষ্ট একজন মানব বা সত্তা, এমন কোন আত্মা যার দুটো দিক আছে, যার দুটো মুখ আছে। অজৈক পদের বৈশিষ্ট্য হচ্ছে পূর্ব জন্মের স্মৃতি অন্বেষণ। পূর্ব জন্ম মানে এই জন্ম, এই জন্ম মানে শান্ত পদক্ষেপ, মাটিতে পড়লো আমার পা, এই আমার মায়ের গর্ভে ছিলাম, এই টুকুস করে নামলাম। এর আগের অবস্থাটা এটা হচ্ছে জেন্টল স্টেপ, ভদ্রপদ। তার আগের অবস্থা, আগের জন্ম। তাহলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অতীতের সমস্ত স্মৃতি, সেইগুলোকে খুঁজে বার করবার চেষ্টা, বা সেই স্মৃতির প্রভাব দেখতে পাওয়া যায়। কি ইন্টারেস্টিং ব্যাপার! ও, আমি তো সেই ছবি দেখাতেই ভুলে গেলাম। আচ্ছা, এই পূর্ব ভাদ্রপদটা শেষ করে দেখা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাত ব্যক্তিগণ, এরা বিশেষ সুখী হন না। এদের কিন্তু হ্যাপিনেসের একটা অদ্ভুত অভাব দেখতে পাওয়া যায়। এরা নট স্যাটিসফাইড, করছি আরো করছি আরো করছি আরো করছি, করতে হবে করতে হবে, এরকম মেন্টালিটি। এরা প্রচুর উপার্জন করেন, কিন্তু এরা প্রাণ খুলে ব্যয় করতে পারে না। নক্ষত্র সূক্ত অনুসারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাত ব্যক্তিরা, তারা চরম লেভেলের আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন হয়ে থাকেন। এরা সাধারণত গোচারণ, চৌর্য বৃত্তি বা অন্যের জিনিস সম্পর্কে আগ্রহ, শিকার জাতীয় পেশার সঙ্গে যুক্ত, ধর্মীয় ব্যক্তিত্বের অভাবযুক্ত ব্যক্তি। এখানে একটা দ্বিমুখিতা দেখতে পাওয়া যাচ্ছে। কখনো আমরা বলছি যে পূর্ব ভাদ্রপদে হাই লেভেলের আধ্যাত্মিকতা দেখতে পাওয়া যায়, আবার আমরা বলছি এখানে মানসিক স্থিতিশীলতার অভাব থাকে। বিষয়টা একদম সিম্পল, পীড়িত হওয়া আর পীড়িত না হওয়া, এখান থেকে কিন্তু এই বিষয়টা দেখতে পাওয়া যায়। এই অজৈক পদ সম্পর্কিত বৈদিক কাহিনী যে বিশাল কিছু রয়েছে, তা একেবারেই নয়। অজৈক পদ মানে হচ্ছে এমন একজন প্রাণী যার একটি পা, এবং এই একটা পা বিশিষ্ট ছাগল জাতীয় প্রাণী হচ্ছে অজৈক পদ। এই অজৈক পদ বিশ্বের সমস্ত গোপন বিষয়ের নিয়ন্ত্রণ। অজৈক পদ গোপন শক্তি, কালা জাদু, গুপ্ত বিদ্যা, এই ধরনের বিষয়কে নিয়ন্ত্রণ করেন। এবং যদি
পূর্ব ভাদ্রপদে কেতু বা শনি অবস্থান করাকালীন, বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু বা শনি অবস্থান করে, সেই ক্ষেত্রে গুপ্ত বিদ্যা এটা একটা চরম মাত্রা ধারণ করে। যে সমস্ত মহাতপা মুনিদের কথা আমরা জানি বা বলি, মহাতপা মানে যারা হচ্ছে গিয়ে তপস্যা করে পাহাড়কে সরিয়ে দিত। বিভিন্ন মহাতপা মুনির কঠোর তপস্যা এই পূর্ব ভাদ্রপদের সঙ্গে কানেক্টেড। তাহলে এই ক্ষেত্রে পীড়িত হওয়া আর অপীড়িত হওয়া তার একটা কানেক্টিভিটি রয়েছে। এবং এই ক্ষেত্রে এই যে সমস্ত মহাতপা মুনিদের আপনারা দেখেছেন, তাদেরকে আপনারা দেখেছেন ভিক্ষাসন, অর্থাৎ একটা পা তুলে পায়ে দাঁড়িয়ে তারা ইয়ে করেছেন, তপস্যা করেছেন। যাই হোক, এই অজৈকপদ নক্ষত্র, এটি হচ্ছে পুরুষ প্রকৃতির নক্ষত্র। ডান উরুকে ইন্ডিকেট করে অজৈকপদ। অর্থ সম্পদ, শিক্ষক, নির্দেশক, এটা হচ্ছে এদের কর্ম। পুরুষার্থ হচ্ছে অর্থ এবং সম্পদ। এর যে দশা, সেই দশা কিন্তু ক্রিয়েশন বা সৃষ্টি। কর্ম, কর্ম হচ্ছে শিক্ষকতা। দশা তো আমরা বললাম, দিক হচ্ছে দক্ষিণ। গাছ হচ্ছে আম্র বৃক্ষ, আমের গাছ। তত্ত্ব হচ্ছে অগ্নি তত্ত্ব, উপাদান প্রকৃতির জীব উপাদান বা বায়োলজিক্যাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। পার্থিব নির্দেশক, এটা হচ্ছে বিশ্ব অগ্নি। প্রচুর আগুন কোথায় আছে আমাদের মনে? হিংসা, দ্বেষ, রাগ, ক্রোধ, সমস্ত মিলে হচ্ছে কি আগুন আগুন আগুন। পূর্বভাদ্রপদ নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে ত্যাগী প্রকৃতি। এদের মধ্যে একটা ডুয়াল বিইং দেখতে পাওয়া যায়। এরা প্রচুর পরিশ্রম করতে পারে, কিন্তু এদের কথা শুনতে হবে, কথা শুনে চললেই এদের পরিশ্রম কার্যকরী হয়। দৃঢ়চেতা মানসিকতা, তীব্র দৈব ভক্তি সম্পন্ন, ভ্রমণ প্রিয়, পরিকল্পনাকারী, দম্পতির প্রতি অনুরক্ত, শিক্ষা অনুরাগী, অস্থি রক্ত, মাথার খুলি, কঙ্কাল এবং পিশাচ পরিবৃত্ত বিপজ্জনক ক্ষেত্রের সঙ্গে কানেক্টেড দেওয়া হচ্ছে এই অজৈক পদ। প্রচুর ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিশনার তারা এই অজৈক পদ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে ব্যবহার করেন। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এই ধরনের তন্ত্র ক্রিয়া, সেগুলো একটা আলাদাই মাত্রা পায়। অ্যাক্টিভেশন এজ 18, 24 আর 36। 36 না 37, 18, 24, 37 এটা হচ্ছে এই নক্ষত্রের অ্যাক্টিভেশন এজ। প্রথম পদ মেষের নবাংশে রয়েছে। মানসিক শান্তি, ক্রোধ, অধিগ্রহণ, উগ্রতা, অতিরিক্ত সেলফ কনফিডেন্স, অতিরিক্ত। দ্বিতীয় পদ নবাংশ ক্ষেত্র হচ্ছে বৃষ। এটা হচ্ছে প্রকৃতি প্রেমী, শারীরিক বা শারীরিক বা বাস্তবিক প্রকাশে আগ্রহী। কোনো ছল চাতুরি লুকানো কাজকর্ম কিছু করবে না, স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্রেট এন্ড ফরওয়ার্ড। তৃতীয় পদ, এটা মিথুন নবাংশে গিয়ে পড়েছে। এরা হচ্ছে খুব ভালো কমিউনিকেটর। এরা আঘাত করতে, আঘাত পেতে, হজম করতে এরা সক্ষম, যথেষ্ট সক্ষম। ধীর ও নির্দিষ্ট লক্ষ্যযুক্ত ব্যক্তি।
বেশ, চতুর্থ পদ নবাংশ হচ্ছে কর্কটে। এদের দ্বিমুখী মানসিকতা, সৃষ্টি, শিক্ষা, জ্ঞান এবং ক্রমবর্ধনশীল মানসিকতা দেখতে পাওয়া যায়। এরা প্রেম এবং কামনা এটাতে ভীষণ ভাবে কানেক্টেড। এরপর আমরা পড়ব হাই লেভেল বা স্পেসিফিক প্রেডিক্টিভ টেকনিক। এখানে বলছে ভদ্র, শান্ত, পরিশীলিত, ন্যায়পরায়ণ এবং একাধিক ভিন্ন ধর্মী মানসিকতা সমাহার। মানে এর মধ্যে বিভিন্ন রকমের মেন্টালিটি রয়েছে। এরা অত্যন্ত কর্মে বিশ্বাসী। এরা সহজে হার মানে না, প্রচুর পরিশ্রমী, প্রচুর অ্যাক্টিভ। এই মানুষগুলো কিছুতেই এরা নিজেদের জায়গা থেকে নড়েও না, সরেও না, স্ট্রিক্ট। এরা নিজেদের আইডেন্টিটি বজায় রাখতে ভালোবাসে। এরা নিজেরাই নিজেদের ভাগ্য তৈরি করে। বিলাসিতা এবং সমালোচনা এদের মধ্যে চরম মাত্রায় থাকে। চিকিৎসা ক্ষেত্র এবং হসপিটাল এরা ভীষণ পছন্দ করে। এদের প্রচুর সম্পদ থাকে, বহু সম্পদ এরা পছন্দ করে। এরা রহস্য পছন্দ করে। মানবদরদী কার্যকলাপ এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরা সাধারণত সহজ সরল, বড় সংস্থায় কার্য করে এবং এরা খুব বড় পোস্ট হোল্ড করতে পছন্দ করে। এদের মধ্যে গোপন করার প্রবণতা দেখতে পাওয়া যায়। এদের জীবনের একটা স্পেশালিটি হচ্ছে গিয়ে হঠাৎ পরিবর্তন। জীবন পাল্টে গেল, একদম সম্পূর্ণভাবে নতুন রূপে এই মানুষগুলোকে দেখতে পাওয়া গেল। এদের বৈশিষ্ট্য হচ্ছে হঠাৎ পরিবর্তনে দারিদ্রতা, প্রতারিত হওয়া। এদের মধ্যে, এই মানুষগুলোর মধ্যে একটা স্পেসিফিক বিষয় থাকে, এরা যৌনতা পছন্দ করে। এরা রোমান্স পছন্দ করলেও এরা যৌনতা অ্যাভয়েড করতে পছন্দ। পরিষ্কার? এবার আমি দুটো ছবি দেখাবো, একটু স্ক্রিনটা শেয়ার করি। দেখা যায় ছবিটা? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, কিন্তু ওই আলোর ওটা একটা কি জিনিস ওটাই ভাবছি। একটা মোমবাতি, এই যে হুম। জায়গাটা, এইখানটাতে একটা মোমবাতি জ্বলছে। আচ্ছা। এই যে মোমবাতিটা, এই মোমবাতিটার উপরে হঠাৎ করে একটা আহ হঠাৎ করে যেন আলোটা বেড়ে বেড়ে উঠে, একটু বেড়ে গেল আর কি মধ্যে। তখন আমরা একটা ফটো তুলি। আর ফটো তুলতে গিয়ে দেখা যায় যে ফটোটা তোলার মধ্যে এখান থেকে একটা অদ্ভুত লাইট মোমবাতিটাকে কানেক্ট করেছে। এটা একটা জায়গা, এটা একটা ভূমি। এই ভূমিটা হচ্ছে আগে এই জায়গাটা কবর ছিল, এবং এখন এই জায়গাটাতে কবরও যেমন দেওয়া হয়, তেমনি হচ্ছে গিয়ে এগুলো কি ক্যাপচার করা যায়? আমি ভাবছিলাম যে করা যায় না হয়তো। এইটা তো আমি করেছি, আমি তো পেছনে দাঁড়িয়েছিলাম। এবার একটা ছবি দেখাবো, আমি ভাবো দেখাচ্ছি। এক মিনিট। এই ছবিটা তোলার কয়েক সেকেন্ড আগের একটা ছবি আছে, সেই ছবিটাকে আমি দেখাচ্ছি। কয়েক সেকেন্ড। দেখা যাচ্ছে? হুম, দেখা যাচ্ছে।
এবার লক্ষ্য করুন, এই লোকটার পাশে আলোর যেটা আলোটা রয়েছে সেটা অনেকটাই কম, এবং এই লোকটার পাশে একটা কি যেন রয়েছে, হুম। দেখা যাচ্ছে? হ্যাঁ। ঠিক তার পরের ছবিটা এটা, দেখা যাচ্ছে। লোকটার পাশ পুরো পরিষ্কার। হুম। এই হ্যাঁ দেখুন, স্যার, আগে ছিল একটা কালো মতন, তারপরে পরিষ্কার। পরিষ্কার। হুম। এবার এই ছবিটা দেখুন, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এই আর এখানে একটা লাইটের সোর্স তৈরি হয়েছে না? হ্যাঁ। এখানে একটা ছোট্ট পুরো ইয়ে মতো রয়েছে, আর এখান থেকে মনে হচ্ছে একটা লাইট বেরোচ্ছে, এই যে। এবার এই ছবিটা দেখে বিভিন্ন ভদ্রলোকের মতামত যে এটা নাকি 1.5 ফুটিয়া নামক একটি জিনিস। 1.5 ফুটিয়া মানে এক ধরনের পেত, যাদের হাইট হচ্ছে গিয়ে 1 হাত। 1 হাত মানে 1.5 ফুট, 18 ইঞ্চি। তো তাদের মতে এটি নাকি 1.5 ফুটিয়া, এবং লক্ষ্য করলে দেখতে পাবেন এর হাইটটাও ঠিক 1 হাত মতো। বোঝা যাচ্ছে? প্রথমে আমরা ভেবেছিলাম যে এই যে জায়গাটা, এখান থেকে কোনো একটা লাইট আসছে ওই হাতের ফাঁকা দিয়ে, মোমবাতির লাইট। কিন্তু তারপরে এটা বোঝা গেল যে এটা মোমবাতির লাইট নয়, ক্যামেরায় ধরা পড়ে গেছে। ও। তো এটা কি ক্যামেরা ছাড়া মানে খালি চোখেও কি এরকম লাইটটা মানে দেখা যাচ্ছিল? এই লাইটটা দেখা যাচ্ছিল, এইটা, এই জায়গাটা একটা বোঝা যাচ্ছিল, এত প্রমিনেন্ট নয়। মানে একটা লাল শিখা মতো বোঝা লাল যাচ্ছে। সার্কেলের। না, এটা বোঝা যায়নি, এটা ক্যামেরা ছাড়া বোঝা যায়। ও। বুঝতে পেরেছি। এবার একটা ছবি দেখাবো, জায়গাটা কোথায় স্যার? জায়গাটা বলছি। এবার হচ্ছে কি সবচেয়ে ভয়ঙ্কর ছবিটা দেখো। এখানে এই কাজকর্ম হওয়ার পরে আমি একটা সেলফি তুলেছিলাম। সেলফি আপনারা সবাই জানেন, এই হচ্ছে আমার সেই selfie। অন্ধকার বলে এরকম সেলফি উঠেছে। আমার পেছনে একটা গেঞ্জি পরা টাইপের কিছু দেখা যাচ্ছে, হুম। হ্যাঁ, হ্যাঁ দেখা স্যার। যাচ্ছে। তার মাথাটা দেখুন। কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না ঠিক কি। বোঝা যাচ্ছে একটা গেঞ্জি পরা কিছু আমার পেছনে আছে, হ্যাঁ, হ্যাঁ, সেটা বোঝা যাচ্ছে কিন্তু এবং স্পষ্ট। আমার মাথার জায়গাটাতে কিছু নেই, পুরো ফাঁকা। পুরানো মতন মুখ, অস্পষ্ট দাদা, লাগছে। এগুলো হচ্ছে গাছের পাতাগুলো, সেগুলোতে একটু লাইট, ও। এই যেগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে ও। গাছের পাতাগুলোর উপরে একটু লাইট পড়েছিল, এবং ও। এই আচ্ছা। জায়গাটা পুরো ফাঁকা, কিচ্ছু নেই, একটা জাস্ট অন্ধকার। হাটের জোর থাকা চাই। এবার সেই শ্মশানে আমরা 3 জন লোক, এবং চতুর্দিকে কোনো দিকে কোনো লোক নেই, ধূর নিস্তব্ধতা, কোথাও কোনো আলো নেই। আরে, বুঝলেন? এখানে সোমাকে হ্যাঁ পাঠিয়ে স্যার। দেওয়া।
আমি তাহলে এক নিমেষেই হার্ট ফেল করবো, পরক্ষণ আর পরে ফল দেখতে হবে না। তোমাকে ওখানে পাঠিয়ে দেওয়া হবে, সবাই ওখানে গিয়ে একা সাধনা করবে, আমরা তিনজন গেছিলাম, সবাই একাই চলে যাবে। ছোট ছোট আপনার ওই লিটিল লিটিল পারদর্শী সব জ্যোতিষেরা থাকলে যেতে পারি। ওই সব কি লিও টিও ওরা সব কত কি জ্ঞানের কথা বলে, ওরা খুব সাহসী। আর আপনি সবার আগে থাকবেন। আমি এই অভিজ্ঞতা, মানে এর আগেও আমি প্রেতের অস্তিত্ব উপলব্ধি করেছি, কিন্তু এরকম অভিজ্ঞতা আমার জীবনে হয়। সত্যি সত্যি ওনারা আছেন। স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। স্যার, এই যে ভৌতিক ব্যাপারগুলো কি মানুষের জন্ম থেকে স্যার কিছু পাওয়া যায়, যে তার উপর কোনো অ্যাটাচ আছে কিনা ভৌতিক ব্যাপার হ্যাঁ, স্যার? একদমই। দেখো, আমাদের কনসিয়াস কনসিয়াস আনকনসিয়াস মাইন্ড হচ্ছে 4 8 12। 4 8 12, আমি স্বয়ং হচ্ছি লগ্ন, আমার মন হচ্ছে আমার চন্দ্র। আর এই সমস্ত ঘটনাগুলোকে দেবে কেতু শনি প্লুটো। তাহলে 4 8 12 এক চন্দ্র। কি বললাম? 4 8 12 এক চন্দ্র। এরা যদি কেতু শনি প্লুটোর সঙ্গে কানেক্ট করে, তাহলে এই সমস্ত প্রেত ওরিয়েন্টেড ব্যাপার স্যাপার আসবে। এবার প্লুটো না হয় যদি কেতু শনি হয়, আধ্যাত্মিকতা, উগ্র আধ্যাত্মিকতা। শুধু শনি হয় সাধনা। কেতু শনি হলে পরে সেই সাধনাতে কালা, মানে ডার্ক এনার্জিকে অ্যাচিভ, ডার্ক এনার্জি পাওয়ারকে অ্যাচিভ করবার আগ্রহ। শনি কেতু, শুধু শনি সাধনা, শুধু কেতু এই জ্যোতিষ টোতিষ টাইপের ব্যাপার। কেতু শনি প্লুটো ভৌতিক ব্যাপার স্যাপার, পূর্ব জন্ম, এই ধরনের সমস্ত ব্যাপার, আগের জন্ম থেকে প্রাপ্ত শক্তি। আচ্ছা স্যার। পরিষ্কার? হ্যাঁ স্যার, আপনার হ্যাঁ ওই স্যার। সেলফিটাতে মানে মানে ওটা ক্যামেরা ছাড়া কি ওটা অবজার্ভ করা যাচ্ছিল না, ওই গেঞ্জির যে কিন্তু ব্যাপারটা? এটা দেখেছি হচ্ছে কি বাড়িতে এসে, ও বাবা, তখন একবার মানে রিওয়াইন্ড করে দেখতে হতো স্যার, মানে। ভালোই কিন্তু করেছেন বাড়িতে দেখে। সেলফিটা তুলেছি, তখন আমি কিছু দেখিনি, দেখিও নি বুঝিও নি। এবার যে সেলফিটা তুলে বাড়িতে এসে, সেলফিটা তো জঘন্য সেলফি হয়েছে, ওটা কোনো সেলফির জাত হয়েছে? এবার বাড়িতে এসে ওটাকে হুম। ডিলিট, এগুলো তো কেউ রাখে না ফোনে। অন্ধকারে। এবার ওই সময় চাঁদটাকে দেখা যাচ্ছিল, হঠাৎ করে আমার ছবি ওঠে কিনা, মানে উঠানো যাচ্ছে কিনা, সেইভাবে একটা সেলফি তুলেছি। এবার ডিলিট করতে যাব, হঠাৎ করে চোখে এনি পড়েছে। স্যার, বেশিরভাগই স্যার ভূত দেখা গেলে ওদের মাথাগুলো দেখা যায় না, মুখগুলো, শুধু বডিটাই স্যার দেখা যায়। এবারে এটা কি ভূত নাকি অন্য কিছু, তার তো কোনো প্রমাণ নেই। কিন্তু এইরকম কোনো জিনিস ওইখানে ছিল না। আচ্ছা স্যার, আপনি যে স্যার 1.5 ফুটিয়ার কথা বললেন না স্যার, হুম, ওই 1.5 ফুটিয়া গুলো স্যার ওই তন্ত্র কাজে স্যার প্রচুর এফেক্টিভ স্যার, মানুষের হেভি কাজ করে। আমি শুনেছি। এবার এবার ওইটা এটাকে দেখে একাধিক লোক, আমাদের তো কম ইয়ের সাথে কানেকশন নেই। এই যে প্রচুর এই সমস্ত তন্ত্রক্রিয়া যুক্ত ব্যক্তিদের সঙ্গে কানেকশন। এবার তাদের একাধিক লোক আমাকে বলেছে যে এটা নাকি 1.5 ফুটিয়া। এবার আমি অর্ধেক বিশ্বাস করি, অর্ধেক বিশ্বাস করি না। কিন্তু এটা যে কিছু একটা অন্য, এটাতে কোনো সংশয় নেই। প্রথমে ভাবছিলাম ওটা যেন মোমবাতি ইন্টারেস্টিং। জ্বলছে, আর ওই 1.5 ফুটিয়াটা অ্যাচিভ করা স্যার পরে প্রচুর স্যার বুঝতে পারলাম। কষ্টের। আমার কাছে তো এর কোনো সলিউশন বা ইয়ে, মানে আমি এর সম্পর্কে কোনো কিছু জানি না। কিন্তু এই যে ছবিগুলো, এগুলো তো মানে ভয়ঙ্কর ছবি। আর ওই ছবিটাকে একবার দেখাচ্ছি। সেই টাইমে যদি কোনো ভিডিও করতেন, এটা বেশি মানে অবভিয়াস হতো, মানে রিওয়াইন্ড এন্ড প্লে করলে। হ্যাঁ,
এই জিনিসটা, এই জিনিসটা কি? স্যার কিছুটা কুকুরের মতো লাগছে স্যার। কুকুর বা এ শিয়াল? তো ঋষির মতো লাগছে, মাথার ওপরে একটা জটা। না না, কুকুর বা শিয়াল টাইপের কিছু, মুখটা বেঁকিয়ে তাও রয়েছে। হতে পারে। হ্যাঁ, কিন্তু এই ফটোতে তার কোনো অস্তিত্ব নেই। দুটো ফটো কি সেম প্লেসই তোলা? না, এই তো টাইমটা কি আলাদা? কয়েক সেকেন্ড, হ্যাঁ, অন্য কয়েক অন্য সেকেন্ড, অ্যাঙ্গেল মিনিট দুই তিন, দুই তিন মিনিট। আচ্ছা এবার ছবি দুটো দেখলেই বোঝা যাচ্ছে দুটো একই জায়গা থেকে তোলা। আর লাগাচ্ছ। এখানে আমাদের পেছনে একটা চাতাল ছিল, এই লোকটার পেছনে, সেই চাতালে আমি দাঁড়িয়েছিলাম, চাতালে দাঁড়িয়ে আমি আর কি ছবি তুলছি। তাহলে এবার এই যে দুটো ছবি একই রকম জায়গা থেকে তোলা, তাই না? এটা একটু কাছ থেকে, এটা একটু দূর থেকে। হ্যাঁ স্যার, একটা আচ্ছা জুম স্যার। করে তোলা। এটা একটু কাছ থেকে তোলা, এটা একটু দূর থেকে তোলা। এবার এই জিনিসটার তো কোনো অস্তিত্ব নেই, এটা যেখানে দেখা যাচ্ছে এটা তো এখানে নেই। এই এখানে যে দেবদেবীর ফটোটা দেখা যাচ্ছে, হুম হুম। সেটা হচ্ছে কি এই এরকম এইটা। জায়গা। হ্যাঁ। হুম, হুম। এই জিনিসটা, এই জিনিসটা কি সেটা এখানে নেই। আর স্যার মোমবাতির লাইটটাও স্যার অত হাইট হয়, এটাও একটা স্যার না না, বিরাট ব্যাপার। এটা না, এই জায়গাটা থেকে একটা অদ্ভুত লাইট ফিল হচ্ছিল, যে এই জায়গাটা আলোকিত হয়ে উঠছে। রে টাইপের আসছে। আর এই রেটা আমরা কিন্তু চোখে এত প্রমিনেন্ট দেখতে পাই, এটা ক্যামেরায় উঠে গেছে। কিন্তু আমরা দেখেছি এই জায়গাটা একটু মানে লাইট এনলাইটেড হয়ে গেছে, এই জায়গাটা একটু আলো আলো আছে। ভয়ঙ্কর। যাই হোক, আমাদের পড়াশোনা একটু এগোতে হবে। আমি শেয়ারটা স্টপ করি এবার। আজকে কি তারা ব্যাপক অভিজ্ঞতা শেয়ার করবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের নক্ষত্র উত্তর ভাদ্রপদ। উত্তর মানে আফটার, পরবর্তী, ভদ্র শান্তশিষ্ট সুশীল, আর পদ মানে হচ্ছে পদক্ষেপ। তাহলে উত্তর ভদ্রপদ অর্থাৎ শান্তশিষ্ট পদক্ষেপের পরবর্তী সময়কাল, এখানেও খাটের দুটো পেছনের পায়া উত্তর ভাদ্রপদকে নির্দেশ করে। তাহলে জন্মের ঠিক পরবর্তী ব্যাপার, সেটা আমরা উত্তর ভাদ্রপদে দেখি। আর জন্ম যখন হবে জেনারেলি একটা খাট থাকবে, কিছু থাক বা না থাক, একটা খাট থাকবে। দেবতা হচ্ছেন অহির্বুধন্য, ইনি হচ্ছেন একজন রুদ্র, ইনি সর্প দেবতা, ইনি হচ্ছেন নাগ দেবতা। নাগরা কিন্তু কুণ্ডলিনী শক্তিকে ইন্ডিকেট করে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আগেকার দিনে পৃথিবীতে নাগ, এরা কিন্তু ভীষণ ভাবে পূজিত হতো, নাগ লোক ছিল। নাগ কন্যা উলুপি, উলুপি নাম শুনেছেন আপনারা? নাগ কন্যা উলুপি, হ্যাঁ না স্যার, অর্জুনের স্ত্রী। অর্জুনের স্ত্রী। হ্যাঁ, আর হুম,
তো অর্জুনের স্ত্রী হচ্ছে নাগকন্যা উলুপি। এই নাগরা এরা হচ্ছে গিয়ে লাইক কুণ্ডলিনীর মতো, এদের পাটা তো কিছু নেই, কিন্তু এরা অনেক কিছুই করতে পারে, যেটা যান্ত্রিক বা পারিপার্শ্বিক বাহ্যিক ভাবে নয়, এরা মাইন্ডের সাহায্যে ব্যাপারটাকে কন্ট্রোল করে। এদের এখানে মস্তিষ্ক সত্তাটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। ইনি গভীর তত্ত্বের প্রতিভু। গভীর তত্ত্ব মানে গূঢ় তত্ত্ব। এই অহির্বুধন্য শব্দটির মধ্যে আমরা দুটো পদকে পাই। এখানে অহি মানে হচ্ছে সর্প, আমরা শুনেছি না অহি নকুল সম্পর্ক। অহি মানে হচ্ছে সাপ, আর বুধন্য এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভূধন্য। ভূধন্য এটা হচ্ছে অ্যাকচুয়াল শব্দ হচ্ছে অহির্বুধান্য। তো এখানে হচ্ছে ভূমির সঙ্গে সম্পর্ক যুক্ত বা ভূমিতে চলমান সর্প। সর্পের মতন একটা বিষয় আছে আমাদের কাছে, তারা হচ্ছে শুক্রাণু। শুক্রাণু সর্পের মতোই করতে করতে যায়। আর এই অহির্বুদণ্ড, এখানে খেয়াল রাখতে হবে, প্রথমে অজৈক পদ, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদে অহির্বুদণ্ড। এখানে কিন্তু এদের কারোর দুটো করে পা নেই। অজৈক পদের অজ এক পদ, অহির্বুদণ্ড পাই নেই। তাহলে এখানে খেয়াল রাখতে হবে, এই যে অবস্থা, এই অবস্থা এখনো প্রকৃতি বা বাস্তবের জন্য প্রস্তুত নয়। খেয়াল রাখতে হবে ব্যাপারটা। শব্দটা একটু জটিল হয়ে গেল, কিন্তু বিষয়টা হচ্ছে এরা এখনো পৃথিবীতে অবস্থানের জন্য প্রস্তুত নয়। এই নক্ষত্রের সঙ্গে কানেক্টেড নক্ষত্র হচ্ছে অশ্লেষা, যার অধিপতি হচ্ছে বুধ। খেয়াল রাখতে হবে অশ্লেষা নক্ষত্র কুণ্ডলিনী শক্তির সুপ্ত অবস্থাকে নির্দেশ করে, আর উত্তর ভাদ্রপদ কুণ্ডলিনী শক্তির জাগ্রত অবস্থাকে ইন্ডিকেট। উত্তর ভাদ্রপদ এটা শক্তপোক্ত কঠিন, এরা নিজেদের জীবনকে সুদৃঢ় ভিত্তির উপর রাখতে পছন্দ করে। এক সেকেন্ড। এরা শিক্ষিত, দক্ষ, দয়াবান, এবং এরা ক্ষমা ধর্মে বিশ্বাসী। এরা অত্যন্ত সম্পন্ন, নির্জনতা প্রিয়, মঠবাসী সাধক, প্রচলিত মতের পরিবর্তনপন্থী, এরকম প্রকৃতির হয়ে থাকে। এই যে অহির্বুধন্য, এটা আমাদের তিনটে নারী অর্থাৎ ইরা, পিঙ্গলা এবং সুষুম্না, এই তিনটে নারীর উপর নিয়ন্ত্রণ কায়েম করে আজ্ঞাচক্র জাগরণ করবার ক্ষমতা প্রদান করে। কিরকম ব্যাপারটা, আমাদের যে তিন নারী তার মধ্য দিয়ে শ্বাস এগুলো প্রবেশ করবে, বেরোবে, আমাদের শরীরকে এরা নিয়ন্ত্রণ করবে। এই জায়গাটাকে, এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম, এটা হচ্ছে আহ এই ক্ষমতা এই নক্ষত্র দিয়ে থাকে। দেবতা আমরা জানলাম অহির্বুধন্য, এর অধিপতি তো শনি। এর অঙ্গ হচ্ছে বাম উরু। এর পুরুষার্থ হচ্ছে কাম। কর্ম নির্দেশ হচ্ছে শাসক এবং সশস্ত্র বাহিনী। এর দশা হচ্ছে স্থিতি। এর বৃক্ষ হচ্ছে নিম। তত্ত্ব জল। এর উপাদান হচ্ছে জীব। পার্থিব নির্দেশক এটা হচ্ছে সিঞ্চন। কিছু প্রেডিক্টিভ বিষয়, এরা বুদ্ধিমান, সম্পন্ন, কর্মপন্থী, গুপ্ত বিদ্যায় পারদর্শী। এরা পরিকল্পিত পদক্ষেপে বিশ্বাসী, অত্যন্ত ভ্রমণপ্রিয়, বিভিন্ন সময় প্রকৃতিকে এরা পছন্দ করে, অন্তর্মুখী মানসিকতা, সলজ্জ দৃষ্টিভঙ্গি, রসবোধ যুক্ত এবং গম্ভীর প্রকৃতির জাত। এরা ঝুঁকিপূর্ণ কাজে অত্যন্ত দক্ষ হয়ে থাকে।
আর এরা ভীষণ দায়িত্ববান। উত্তর ভাদ্রপদ নক্ষত্র কুণ্ডলী শক্তির জাগরণের চরম অবস্থাকে নির্দেশ করে। এরা সহস্রার চক্র জাগরণকেও উদ্দীপিত করতে পারে। এই নক্ষত্রের সঙ্গে শ্রম এবং আধ্যাত্মিক শক্তি প্রাপ্তির জন্য প্রচুর শ্রম করবার ক্ষমতা, এটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। শ্রেষ্ঠ যোগ বা রাজযোগ এই নক্ষত্রে পূর্ণতা পায়। এই নক্ষত্রে মহাশূন্যের গভীরতম শূন্যতা বা কৃষ্ণময় অবস্থা দেখতে পাওয়া যায়। শূন্য বা বিন্দু থেকে যে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এটাকে নির্দেশ করে। খাটের যে পেছনের পায়া, এর মাধ্যমে ইউনিভার্সের স্থিতি নির্দেশিত হয়। এর অ্যাক্টিভেশন এজ হচ্ছে 11, 18, 24, 64। 11, 18, 24, 64। এর যে 4টে পদ, প্রথম পদের নবাংশ ক্ষেত্র এটা হচ্ছে সিংহ। বিস্তার, প্রকাশ, গর্ব, প্রত্যক্ষ দর্শন, উদীয়মান অবস্থা, চরম লেভেলের প্রতিভাবান মানসিকতা, এটা এক্ষেত্রে দেখতে পাওয়া যায়। দ্বিতীয় পদ, এইটা নবাংশ ক্ষেত্র হচ্ছে কন্যা। এর অধিপতি হচ্ছে বুধ। বিশ্লেষণী ক্ষমতা, বুদ্ধিক বিকাশ, উপলব্ধি এবং অভিজ্ঞতা এই নক্ষত্রে দেখতে পাওয়া যায়। তৃতীয় পদের নবাংশ ক্ষেত্র হচ্ছে তুলা। এর অধিপতি হচ্ছে শুক্র। এখানে নির্দেশিত হয় অধিগ্রহণ, সাম্য অনুভূতি, বাধা বিপত্তি, পরিশ্রম এবং হঠাৎ আঘাতপ্রাপ্ত। আর চতুর্থ পদের নবাংশ ক্ষেত্র হচ্ছে বৃশ্চিক। এই পার্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ পদ। এখানে গভীর জ্ঞান, তীব্র বোধ এবং সেই জ্ঞানের গুপ্ত প্রয়োগ এগুলো রয়েছে। সরলতা, সম্পর্কের গভীরতা, গভীর প্রেম, বাধা বিপত্তির মোকাবিলা করবার ক্ষমতা। তবে এই জায়গাটাতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ পদে এখানে কিন্তু গভীর আধ্যাত্ম এবং তন্ত্রের সমন্বয় দেখতে পাচ্ছি। এরপরে আমরা পাবো আহ কিছু স্পেসিফিক প্রেডিক্টিভ টেকনিক। এটা হচ্ছে গিয়ে বেশি বয়সে সাফল্য, সম্ভ্রান্ত ব্যক্তিত্ব, আধ্যাত্মিক চেতনা, জাদু, গুপ্তবিদ্যা, জ্যোতিষ এবং তন্ত্রের প্রতি আগ্রহ, শিল্প সচেতনতা, সৃজনশীলতা, ভাই বোনের প্রতি কর্তব্যবোধ, পরিবারের প্রতি দায়বদ্ধতা, এই বিষয়গুলো এর মধ্যে রয়েছে। এদের মধ্যে কিছু গোপন ক্ষমতা রয়েছে। এদের সঙ্গী বা সঙ্গিনী আধ্যাত্মিক হওয়া দরকার। প্রতারিত হওয়ার একটা প্রবণতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। অভিশব্দের অর্থ তো সর্প, অর্থাৎ মাটিতে, মাটির সঙ্গে কানেক্টেড একটা ব্যাপার, এটা দেখতে পাওয়া যায়। অহির্বুদন্য এই দেবতা, এই অমৃত নিয়ে দেবাসুর যে সংগ্রাম হয়েছিল সমুদ্র মন্থনে, সেই সংগ্রামে এই অহির্বুদন্য দেবসৈন্যের নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি অসুরদের কাছ থেকে অমৃত প্রাপ্ত হওয়ার জন্য ভীষণভাবে লড়াই করেছিলেন। অহির্বুদন্য বিষ্ণুর সুদর্শন চক্রের শক্তি সঞ্চারণ করেন। তিনি পুরুষ শক্তি, অস্ত্র, গুহ এবং গোপন মন্ত্র শক্তির নিয়ন্ত্রক। লাস্ট নক্ষত্রে আমরা চলে এসেছি। বিশাল যুদ্ধের পরে শেষ হবে আজকে আমাদের নক্ষত্র গঠন। লাস্ট নক্ষত্র হচ্ছে রেবতী।
রেবতী শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে ভাগ্য সম্পন্ন বা প্রকাশযুক্ত। এর অধিপতি হচ্ছে বুধ, আর এর ক্ষেত্র অধিপতি হচ্ছেন বৃহস্পতি। মীন লগ্নে, মীন রাশিতে এটা রয়েছে। বুধ এবং বৃহস্পতি জ্ঞান, বোধ, স্মৃতি বা বোধ, জ্ঞান, স্মৃতি, শিক্ষা, বক্তব্য, বাক ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে। এর চিহ্ন হচ্ছে মৃদঙ্গ। মৃদঙ্গ নির্দেশ করে শিশুর শ্রবণ শক্তি। এই যে নক্ষত্র, এটা নির্দেশিত সময়ে শিশুর বাহ্যিক শব্দে প্রতিক্রিয়া প্রকাশ করে। এর দেবতা হচ্ছেন পুষণ। ইনি একজন আদিত্য। ইনি সমন্বয় এবং কর্তৃকরণের দেবতা। ইনি বিয়ে, ভ্রমণ পথ, গবাদি পশু ইত্যাদিকে নিয়ন্ত্রণ করেন। ইনি ভ্রমণকারী পথযাত্রী এবং তীর্থযাত্রীদেরকে বিপদ, দস্যু এবং বন্য পশুর হাত থেকে রক্ষা করেন। ইনি গবাদি পশুদের রক্ষাকর্তা এবং এর রথের বাহন সেটা কিন্তু ঘোড়া টোড়া নয়, এর রথের বাহন হচ্ছে ছাগল, হাগ জাতীয় প্রাণী। দক্ষ যজ্ঞ যখন হচ্ছিল, তখন পুষণ যখন নৈবেদ্য ভক্ষণ করতে যান, তখন বীরভদ্র শিবের অবতার। সতীর দেহত্যাগের সময় শিব তার মাথা থেকে চুল ছিঁড়ে বীরভদ্রের জন্ম দিয়েছিলেন এবং সেই বীরভদ্র তিনি দক্ষ যজ্ঞ পণ্ড করেছিলেন এবং দক্ষ যজ্ঞ পণ্ড করবার সময় সেখানে পুষণ কিছুটা নৈবেদ্য খেতে যাচ্ছিলেন, তখন বীরভদ্র তার দন্ত করেন, দাঁত তুলে নেন। একটা মজার জিনিস রয়েছে, মীন রাশির সিম্বল হচ্ছে দুটো মাছ। আর যখন এই রেবতী নক্ষত্রে রবির সঞ্চার হয়, সেই সময় মৎস্য জয়ন্তী পালিত হয়। মৎস্য জয়ন্তী হচ্ছে ভগবান বিষ্ণু, তিনি যখন মৎস্য অবতার ধারণ করেছিলেন, সেই সময় উম মৎস্য জয়ন্তী সেটা পালন করা হয়, যখন রবি এই রেবতী নক্ষত্রে প্রবেশ করেন। মোটামুটি 1 এপ্রিল থেকে 12-13 এপ্রিল এই সময়টা। এই সমস্ত তথ্য কালেক্ট করতে আমার 2.5 বছর লেগেছে। এখন আমার কাছে তথ্য আছে, কিন্তু তার মধ্যে সব তথ্য ধরা হয়নি। 2.5 বছর এবং 27টা নক্ষত্রের জন্য more than 40 বুকস, 40টার বেশি বই, সেগুলো আমি ছানবিন করেছি। সেইটার কিছুটা অংশ আপনারা পাচ্ছেন। রেবতী তিনি নির্দেশ করেন পুনর আরম্ভ, সৃষ্টির পরিবর্তে এখানে দশার পরিবর্তন দেখতে পাওয়া যায়। দক্ষ যজ্ঞে পুষণের দন্তচ্ছেদ নির্দেশ করে দাঁত নেই, মানে সে কঠিন খাবার খেতে পারবে না। এই সময় সফট ফুডের উপরে নির্ভরশীলতা ইন্ডিকেট করে। হালকা খাবার, তরল জাতীয় খাবার এখানে ইন্ডিকেট করে। বুঝতেই পারছেন আমি ব্যবসার কথা বলছি। এই পুষণ জন্মান্তরে আত্মার সঞ্চালনকে নির্দেশ করেন এবং এই পুষণ ইনি হচ্ছেন জন্মের নির্দেশক। জন্ম এখানে আত্মার পুনরায় পোশাক গ্রহণ। এই যে রেবতী নির্দেশ করে পুনর আরম্ভ, আত্মা নতুন শরীর পাবে, সেটা হচ্ছে গিয়ে এই রেবতী নক্ষত্রে। রেবতী নক্ষত্রে জাত ব্যক্তিগণ সুঠাম দেহযুক্ত, সৌভাগ্যবান, বুদ্ধিদীপ্ত, নায়কের মতো এবং সম্পন্ন হয়ে থাকে। রেবতী ইন্ডিকেট করে জলজাত পণ্য, মৎস্য, ফলমূল, লবণ, মুক্তো, ঝিনুক, বণিক, নাবিক এবং সেবিকা, নার্স।
দেবতা তো আমরা বলেই ফেললাম, কুষণ। চিহ্ন হচ্ছে মৃদঙ্গ, ঢোল টাইপের জিনিস, পুজো পাঠের সময় বাজানো হয়। দশা হচ্ছে সংহার বা বিনাশ, দিক দক্ষিণ। এর বৃক্ষের নাম হচ্ছে মহুয়া। এর পার্থিব নির্দেশক হচ্ছে অদ্বৈত বা একক। পার্থিব প্রকাশ হচ্ছে শিশু, আদি নারী, দেবগণ। আর এর যোনি হচ্ছে নিজ। এই রেবতী নক্ষত্র স্পেশালি মায়াময় জগৎকে নির্দেশ করে। আমাদের নাভি সংলগ্ন যে মণিপুর চক্র, সেটা এই সমুদ্রকে নির্দেশ করে। এবং এর অ্যাক্টিভেশন এজ হচ্ছে 12, 32 এবং 42। এরা পালন করতে ভালোবাসেন। এদের মধ্যে তীব্র রসবোধ এবং এই সেন্স অফ হিউমার বলে একটা, ব্যাপার হয় না, মনোরঞ্জন ক্ষমতা, সেটা এদের মধ্যে থাকে। এদের মধ্যে পরিচালন করবার ক্ষমতা রয়েছে। এরা কমিউনিকেটর। এরা সৌভাগ্যবান, শৌখিন, সংবেদনশীল এবং বহু জনপ্রিয়। এদের মধ্যেও গোপন জ্ঞান দেখতে পাওয়া যায়। বৈদিক কাহিনী বা পৌরাণিক কাহিনী বলছে রেবতী নক্ষত্রের, রেবতী হচ্ছেন বলরামের বউ। শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম, তার বউ হচ্ছেন রেবতী। তিনি সমৃদ্ধি এবং প্রাচুর্যের দেবী। জলমগ্ন রাজ্য, তার নাম হচ্ছে কুশস্থলী। তার রাজা হচ্ছে গিয়ে কাকুদমি। এই কাকুদমি এবং তার স্ত্রী, না, কাকুদমি তার বহু গুণবতী এই কন্যা রেবতীর জন্য যখন পাত্রের সন্ধানে ভ্রমণ করেন, তখন তিনি স্বর্গলোক এবং ব্রহ্মলোকেও ভ্রমণ করেন। এখানে একটা মজার জিনিস আছে, এই গল্পটা একটু খেয়াল রাখবেন। এখানে বলা আছে যে ঐশ্বরিক রাজ্যে গমন করার কারণে তার সময় সম্প্রসারিত হয়। মনে করে দেখুন, সেই আইনস্টাইনের থিওরি টাইম ডাইলেশন, দ্রুত যাওয়ার কারণে সময় স্থির হয়ে যায়। এখন যদি কেউ আলোর বেগে যায়, তার বয়স বাড়বে না। তাহলে এই যে তিনি স্বর্গলোক এবং ব্রহ্মলোকে গমন করার জন্য তার সময় সম্প্রসারিত হয়ে যায়, তাই তিনি যখন পৃথিবীতে প্রত্যাবর্তন করেন, তখন বহু প্রজন্ম অতিবাহিত হতে দেখতে পাওয়া যায়। ব্রহ্মা তাকে জানিয়েছিলেন যে রেবতীর ভাগ্যে যে স্বামী নির্দেশিত আছে, তিনি হচ্ছেন শেষনাগের অবতার বলরাম। এবং তখন রেবতী বলরামের কাছে যাওয়ার জন্য মৎস্য রূপ ধরে বিচরণ শুরু করেন। ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার। এবারে প্রথম পদ নবাংশে গিয়ে পড়েছে ধনু রাশিতে। এখানে বিদেশ যাত্রা, ভ্রমণ, মানসিক দিক থেকে একাকিত্ব, পারিবারিক লোকজনের থেকে একাকিত্ব, এই সমস্ত বিষয়গুলোকে ইন্ডিকেট করে। বিনোদন, দয়া ইত্যাদি এখানে দেখতে পাওয়া যায়। দ্বিতীয় পদ নবাংশে গিয়ে পড়বে মকরে। এখানে কিন্তু প্রচন্ড গতিশীলতা, সমন্বয়, গোপন জ্ঞান, পরিবর্তন, অন্ধবিশ্বাস, বাস্তববাদী মানসিকতা, পরিশ্রম, হাস্যমুখর মানসিকতা প্রভৃতি দেখতে পাওয়া যায়। তৃতীয় পদ, এটা মীন রাশিতে পড়েছে। এর অধিপতি হচ্ছেন ভুল, তৃতীয় পদ নবাংশে পড়েছেন কুম্ভ রাশিতে। এখানে রয়েছে তীক্ষ্ণ বুদ্ধি, নিজ লক্ষ্যে অবিচল থাকার ক্ষমতা, প্রতারণা। চতুর্থ পদ, এটা নবাংশ মিনেই পড়েছে। এখানে আবার মিনে বর্গোত্তম হচ্ছে। ধ্বংসাত্মক মানসিকতা, প্রচুর সমস্যা, ব্যাকুলতা, অনুসন্ধিৎসু মানসিকতা, পরিবেশ প্রিয় মানসিকতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব। কিছু স্পেসিফিক প্রেডিক্টিভ টেকনিক। দাঁতের সমস্যা, তীব্র দাঁতের সমস্যা, ভ্রমণ, কর্মসূত্রে ভ্রমণ, আধ্যাত্মিক জ্ঞান এবং আহ এটা কি বলবো, ইনটিউশন পাওয়ার।
পিতামাতার সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা, আদুরে মানসিকতা, প্রারব্ধ, আত্মার মোক্ষ লাভ, পুণ্য অর্জন, তীব্র প্রকৃতি প্রেম এবং অতি সমৃদ্ধ মানসিকতা। এরপরে হচ্ছে আধ্যাত্মিকতা, চিকিৎসা বা চিকিৎসা করবার ক্ষমতা, মৎস্য নিয়ে কার্যকলাপ, মাছের চাষ, মাছের ব্যবসা, মাছের ডিম পোনা ফুটানো, এটা আপনারা বারবার দেখতে পাবেন। শ্রবণ সংক্রান্ত সমস্যা, কানে শুনতে পায় না, পরিবার এবং আত্মীয়দের দ্বারা বিরোধিতা, বিপদ এবং অর্থনৈতিক নির্ভরশীলতা। তাহলে এই হলো আমাদের আপাতত নক্ষত্র সূত্র। তাহলে মোটামুটি আমরা পড়ে টরে ফেললাম, এবং আমাদের এই পার্টটা আমার মনে হয় মোটামুটি ইন্টারেস্টিং হয়েছে। স্যার, এই যে নক্ষত্র একজন জাতকের ক্ষেত্রে কখন প্রভাবশালী হয়? চন্দ্র যখন বসে আছে যে নক্ষত্রে, নাকি লগ্ন কেন? যখন? কেন লগ্ন চন্দ্রের কোনো গল্প নেই। এই নক্ষত্রে ধরুন একজনের মেষ লগ্ন, মেষ লগ্ন, তার আহ শনি শতভিসা নক্ষত্রে বসে আছে। তাহলে এবার তার পেশা নির্দেশ করছে শনি, শতভিসা নক্ষত্রের পেশার সঙ্গে কানেক্টেড হবে। বুঝতে পারলেন? ধরুন একজন লোকের আহ লগ্ন কিছু একটা, শুক্র, তুলা, তুলা লগ্নে নবমপতি বুধ, বুধ গিয়ে শতভিসা নক্ষত্রে বসেছে। তাহলে এবার বাবার সঙ্গে শতভিসা কানেক্টেড হবে। বুঝতে পারলাম? হ্যাঁ, মানে আমি বলতে চাইছি ওই যে স্পেসিফিক মানুষটা, ওই জাতকের উপরে আমি প্রভাবটা কোন এবং তার নক্ষত্রে লগ্ন মানে? যে নক্ষত্রে আছে সেখানে পড়বে। একদম আচ্ছা, আচ্ছা, সিম্পল। গ্রহ ইন্ডিকেট করবে বলবৎ, নক্ষত্র ইন্ডিকেট করবে তার কাহিনী। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝতে পারলেন তো? হ্যাঁ, নক্ষত্র বিচার, এবার একটা কথা বলি, এটা একদম বাস্তব স্বীকারোক্তি। নক্ষত্র বিচার আমাদের মাথা নষ্ট করে, আপনাদের তো করবেই। নক্ষত্রের বিচার অত্যন্ত কঠিন, কিন্তু একে যদি কাজে লাগাতে পারি, আমরা কিছুটাও পারি, তাহলে আপনার প্রেডিকশন হবে তরোয়ালের মতো। যেমন আমি বলছি যে চন্দ্র যদি কৃত্তিকাতে থাকে, তাহলে তার মেন্টালিটিটা তো আমি ধরতে পারবো যে কৃত্তিকার কিছু গল্প রিলেটেড হিসেবে। অবশ্যই। এবার এটা তো ডিরেক্ট, কিন্তু ধরুন চন্দ্র কৃতিকায় নেই বা চন্দ্র কৃতিকায় আছে, তাহলে এখানে দুটো গল্প আছে। একটা হচ্ছে ওই লোকটার মন এরকম, আর কেন ওই লোকটার মন এরকম, কারণ ওই লোকটার মায়ের মন এরকম। কেন মা? কারণ চন্দ্র। বুঝতে পারলেন? হুম। হ্যাঁ, হ্যাঁ। এরকম হচ্ছে ব্যাপার। পরের দিন আমরা পামিস্ট্রি করব। পামিস্ট্রিতে আমাদের সম্ভবত আয়ুরেখা থেকে শুরু হবে আমার যতদূর মনে হয়। যদি না হয় আপনারা একটু আমাকে গ্রুপে লিখে দেবেন। আর উম, নক্ষত্রটা আমি যতটুকু করালাম, আমার আমার মনে হয় কেন হয় না, আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস এই লেভেলের স্টাডি, এইটা আমাদের চেনা পরিচিত কারোর মধ্যে নেই। আচ্ছা, দেবেশ বাবু প্রশ্ন করেছেন, হুইচ প্ল্যানেট ইন্ডিকেটস দ্য বিজনেস অফ চিকেন অ্যান্ড ডাক। তো এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে পাখি, আর একটা হচ্ছে মাংস। তাহলে এখানে পাখির কানেকটিভিটি আমরা পাবো বুধ থেকে, আর মাংসটা আসবে হচ্ছে কি মঙ্গল থেকে। তাহলে এই চিকেন টিকেন এগুলোকে আমরা পাবো মঙ্গল আর বুধ কম্বিনেশনের মাধ্যমে। তবে এখানে আমি আর কি পার্সোনালি দেখেছি, যারা চিকেনের রিটেল বিজনেস করেন, মানে মুরগির মাংস বিক্রি করেন, তাদের কোনো না কোনো একটা ভাবে রাহুর কানেক্টিভিটি দেখতে পাওয়া যায়। কেন যায় বলতে পারবো না, যায় সত্যি। ওরা প্রচন্ড নোংরা টোংরা করে বিক্রি করে, কারণ চিকেনের দোকানগুলো কেমন নোংরা টাইপের হয়। তো এর কারণে হচ্ছে গিয়ে ওই হতে পারে রাহুর কানেকশন পাওয়া যায়, তবে পাওয়া যায় এটা একদম নিশ্চিন্ত।
তাহলে আজকে এই পর্যন্তই। আজকে শিক্ষক দিবস, আমার জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। আর উম, তো আমি আর কি একটা জিনিস ঠিক করলাম যে আহ আমার যে বুধবারের ব্যাচটা, ওই ব্যাচটাকে আমি কন্টিনিউ করব। ওই ব্যাচটা চলতে থাকবে এবং আমার যত স্টুডেন্ট আছে সবাই ওই বুধবারের ব্যাচে পার্টিসিপেট করতে পারবে। বুধবার দিনটাকে আমি আমার স্টুডেন্টদের জন্য ডেডিকেট করব রাত্রিবেলা। এটা দারুণ খবর স্যার, অসাধারণ। হ্যাঁ, আপনি আপনাদের সারা ব্যাচ জীবন পড়ান, আমরা শুনি। হ্যাঁ, প্রতিদিন প্রতি সপ্তাহের বুধবারটাই। প্রতি সপ্তাহের বুধবার আমার যে 223 ব্যাচের ক্লাসটা রয়েছে তা হ্যাঁ, মোটামুটি শেষের দিকে। তো হ্যাঁ। এরপরে হচ্ছে কি আমরা ওই চার্ট অ্যানালাইসিস, পামিস্ট্রি, বাস্তু, এরকম এই গল্প টল্পগুলো। যেমন রিসেন্টলি আমি একটা জিনিস শিখলাম, তার নাম হচ্ছে জামাকাল আরুরাম। তো ভালো প্রসেস। তো এইগুলো যদি শেয়ার না করি তাহলে তো বাড়বে না। এগুলো তো মানে যত ভাগ করবো তত বাড়বে। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো সেই ওকে কারণে স্যার। আমি আজকে এটা বিভিন্ন গ্রুপে দিয়ে দেবো যে আহ, এটা হবে। আর এটাতে সবাইকে লিঙ্ক দিয়ে দেবো, একটা লিঙ্কেই হবে। সেই লিঙ্কটাতে সবাই জয়েন করতে পারবে, যার যার ইচ্ছে করবে। এই 8টা থেকে বুধবারে? বুধবার দিন। ঠিক আছে। তাহলে আপনি স্যার আজকে প্রণাম নেবেন আজকে শিক্ষক দিবসে। যেতে হ্যাঁ, পারলাম না স্যার, খুব মন খারাপ। পৌঁছাতে পারলাম না, আমার যা অবস্থা। পৌঁছাতে পারি না এখন আর, কিন্তু দূর থেকেই প্রণাম করলাম আপনাকে। হ্যাঁ, খুব ভালো থাকবেন, অনেক আশীর্বাদ রইলো। আহ এখানে লিখেছেন আমরা কি পার্টিসিপেট করতে পারবো? সবাই পারবেন। গৌরাঙ্গ বলেছেন, ডাজ কেতু মার্স প্লুটো কম্বাইন এনি স্পিরিট সুপার ন্যাচারাল এক্সপেরিয়েন্স? হ্যাঁ, এইটা সুপার ন্যাচারাল এক্সপেরিয়েন্স দেবে। এবং এই এক্সপেরিয়েন্সটা মূলত তন্ত্র বা অগ্নি সংক্রান্ত ক্রিয়া থেকে আসবে। তুমি যেমন দেখালাম আগুনে একটা ক্রিয়া হচ্ছে, ওরকম ব্যাপার দেখতে পাওয়া যাবে। যাই হোক,